অবশ্যই বছরের জন্য মাথায় রাখতে হবে। প্রথমে বলছে 1857 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়, দ্বিতীয় সাল। 1857 খ্রিস্টাব্দের 13ই মে দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট বলে ঘোষণা করা। 1857 খ্রিস্টাব্দের 21শে সেপ্টেম্বর দ্বিতীয় বাহাদুর শাহ বন্দী হন। 1858 এক বছর ঘুরে গেল। 2রা আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসন ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে নিজের হাতে নেওয়ার দিনটি অনুমোদন করেন। অর্থাৎ 1858 খ্রিস্টাব্দে বোঝা যাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ভারত থেকে কিন্তু শেষ হয়, তারপর মহারানীর শাসন বা ভিক্টোরিয়া যুগ, ভিক্টোরিয়ার শাসন তারপর থেকে ভারতবর্ষে চালু হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে আমরা মাধ্যমিক 2025 সালে ছাত্রছাত্রীদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের ইতিমধ্যেই বাংলা পরীক্ষা, ইংরেজি পরীক্ষা এবং অঙ্ক পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে। এবার তোমাদের যে পরীক্ষাটার পালা সেটা হচ্ছে ইতিহাস পরীক্ষা। আমাদের সকলের মনে ইতিহাস নিয়ে কিন্তু একটা খুবই দুশ্চিন্তা এবং দুর্ভাবনা থাকে যে স্যার ইতিহাসে তো অনেক কিছু লিখতে হয়, তার সঙ্গে প্রচুর সাল মনে রাখতে হয় এবং সেই সালগুলো রিলেটেড যে ঘটনা রয়েছে সেই ঘটনাগুলোকেও কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হয়। তাহলে সেগুলো কিভাবে আমরা যদি মনে রাখি বা কোন কোন সালগুলো গুরুত্বপূর্ণ এই বছর বিশেষভাবে, সেগুলো যদি একটুখানি ক্ল্যারিফাই করে নেওয়া যায় তাহলে কিন্তু মাধ্যমিক 2025 সালে ছাত্রছাত্রীর কাছে অনেকটাই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তা আজকে সেইটা নিয়ে একটু আলোচনা করব যে 2025 সালের মাধ্যমিক ছাত্রছাত্রীরা ইতিহাসে যে সমস্ত গুরুত্বপূর্ণ সালগুলো রয়েছে সেগুলো কিভাবে পড়বে এবং কোন কোন সালগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে, সেটাই আজকে আলোচনার বিষয়। ভিডিওটা তাহলে শুরু করব। তার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে অবশ্যই, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সোমস ক্লাসরুমকে ফলো করতে ভুলবে না। চলো তাহলে মাধ্যমিক 2025 সালে ছাত্রছাত্রীদের জন্য যে নতুন সালগুলো তোমাদের অবশ্যই চার্ট আকারে পড়তে হবে সেগুলো একটু দেখে নাও। দেখো, প্রথম দিক থেকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনাটা যদি শুরু করি তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে এভাবে একটুখানি আমরা যদি চার্ট করে নিই। দেখো বলছে 19বিংশ শতাব্দীতে বাংলায় প্রকাশিত পত্রপত্রিকা তথ্যপঞ্জি। অর্থাৎ এই যে 19বিংশ শতকে এই সময় বাংলায় কত রকমের যে পত্রপত্রিকা প্রকাশিত হয়েছিল সেগুলো যদি আমরা এরকম একটা চার্ট করে নিই। প্রথম চার্টটা করব পত্রিকা, সংবাদপত্র এটাকে, এবং তারপর লিখবো প্রকাশের সময়কাল এবং প্রতিষ্ঠাতা বা সম্পাদকের নাম। এভাবে যদি একটু চার্ট করে পড়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টা অনেক সহজে মনে থেকে যাবে। প্রথম দেখো, প্রথমে রয়েছে দিগদর্শন, অবশ্যই পড়বে। 1858 খ্রিস্টাব্দে জন ক্লার্ক মার্কম্যান তার প্রতিষ্ঠাতা বা সম্পাদক ছিলেন। তারপর বাঙ্গাল গেজেট, এটি একটি সাপ্তাহিক পত্রিকা, এটিও 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা বা সম্পাদক হচ্ছেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। তারপরে সমাচার দর্পণ 1818 মার্কম্যান। সংবাদ কৌমুদী, এটি একটি সাপ্তাহিক পত্রিকা, এটি 1821 খ্রিস্টাব্দে প্রকাশ হয় এবং এটি প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়, অবশ্যই মাথায় রাখতে হবে। সমাচার চন্দ্রিকা, এটি দৈনিক প্লাস সাপ্তাহিক পত্রিকা রূপে পরবর্তীতে পরিণত হয়েছে। 1822 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠাতা। আচ্ছা, একটু এগোনোর আগে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করবো, তোমরা কিন্তু অবশ্যই একটু খাতা পেন নিয়ে ভিডিওটাকে পজ করে বা স্ক্রিনশট নিয়ে এই যে গুরুত্বপূর্ণ সাল, তার তথ্য এবং ঘটনাগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ভালো করে একটু লিখে নাও। তারপর মিরাতুল আকবর, এটা কিন্তু বহুবার টেস্ট পেপারে দিয়েছে, এটি একটি সাপ্তাহিক পত্রিকা যার প্রকাশকাল 1822 এবং রাজা রামমোহন রায়, ঠিক আছে, প্রকাশ করেছিলেন। অনেকবার দিতে দেখা গেছে যে রাজা রামমোহন রায় প্রকাশিত ফরাসি পত্রিকাটির নাম কি, এটা হচ্ছে মিরাতুল আকবর। বঙ্গদূত পত্রিকা 1829 নীলরতন হালদার। পার্থেনান, এটা খুব ইম্পর্টেন্ট, একটি সংখ্যায় প্রকাশিত হয়েছিল যেটা হচ্ছে ডিরোজিও, এটা নব্যবঙ্গ গোষ্ঠীদের একটা মুখপত্র ছিল যার প্রকাশকাল হচ্ছে 1830। তারপর সংবাদ প্রভাকর, এটি দৈনিক পত্রিকা প্রথমে ছিল, তারপর সাপ্তাহিক পত্রিকায় রূপে আত্মপ্রকাশ করে 1831 খ্রিস্টাব্দে পণ্ডিত ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায়। তারপর এনকোয়ারার, এটাও কিন্তু হচ্ছে 1831 খ্রিস্টাব্দ, এর সম্পাদক ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। জ্ঞানান্বেষণ পত্রিকাটা দেখবে 1831, দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায়। তত্ত্ববোধিনী পত্রিকা খুব ইম্পর্টেন্ট, 1843 খ্রিস্টাব্দে অক্ষয় কুমার দত্ত। মহাজন দর্পণ, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। সর্বশুভকরী, এটা একটু দেয়, ঠিক আছে, সর্বশুভকরী 1850 খ্রিস্টাব্দে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পাদনায়। এবং সর্বশেষ হচ্ছে হিন্দু পেট্রিয়ট, এটি একটি সাপ্তাহিক পত্রিকা, 1853 খ্রিস্টাব্দে গিরিশচন্দ্র ঘোষ, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের সম্পাদনায় পত্রিকাটি প্রকাশ হয়েছিল। এবার যেগুলো আমি দাগালাম সেগুলো কিন্তু বিশেষভাবে একটু ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে। তোমরা চাইলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো অথবা ভিডিওটা পজ করেও লিখে নিতে পারো। চলে যাবো পরের সময় সারণীর দিকে।
আরো কিছু পত্র পত্রিকা রয়েছে, এখানে সবগুলো তোমাকে অতটা গুরুত্ব দিয়ে পড়তে হবে না। পড়বে সোমপ্রকাশ 1858, দ্বারকানাথ বিদ্যাভূষণ, গ্রামবার্তা প্রকাশিকা 1863 হরিনাথ মজুমদার, বামাবোধিনী পত্রিকা 1863 উমেশ চন্দ্র দত্ত, অমৃতবাজার পত্রিকা এটি দৈনিক পত্রিকা 1868 শিশির কুমার ঘোষ, অবলা বান্ধব এটাও দিতে দেখা গেছে টেস্ট পেপার 1869 দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, তারপর বঙ্গদর্শন 1872 বঙ্কিমচন্দ্র, ভারতী পত্রিকা 1877 দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সঞ্জীবনী পত্রিকা আর বঙ্গবাসী পত্রিকা, বঙ্গবাসী হয়েছিল 1881 জ্ঞানেন্দ্রনাথ রায় এবং সঞ্জীবনী পত্রিকা 1883 কৃষ্ণ কুমার মিত্রের সম্পাদনায়। তারপর সাধনা পত্রিকাটা দেখবে, হিতকরী পত্রিকাটা দেখবে, এবং এ কটাই মোটামুটি ভাবে যে কটা দাগ দিলাম সে কটা পত্রিকাই গুরুত্বপূর্ণ তোমাদের এই চ্যাপ্টার থেকে। তোমরা চাইলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু এভাবে যদি তোমরা চার্ট করে পড়ো, এখন থেকে যেহেতু হাতে কিছুটা মাত্র সময় রয়েছে, তোমরা যদি এখনই এগুলো একটু রিভিশন করে নাও, এখন তো আর মোটামুটি ভাবে মুখস্থ করার সময় নেই, কিন্তু একটু যদি রিভিশন করে নাও, আমরা জানি অনেকেই কিন্তু তোমরা সালটাকে ভালো করে মুখস্থ করে ফেলেছো, কি কারণ এভাবে কিন্তু ঘুরিয়ে অনেকবার প্রশ্ন দেয় যে ধরো বলে দিল এখান থেকে একটি সাল যে 1800 শতক স্মরণীয় কেন, একটু ট্রেন্ড দেখা যাচ্ছে বিগত বছরগুলো অ্যানালিসিস করলে যে এরকম স্মরণীয় কেন, কোন সাল বা সেই সাল স্মরণীয় বিশেষত্বটা কি, সেগুলো কিন্তু মাঝে মধ্যেই দিচ্ছে। এই সালের গুরুত্বটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা এই যে কটা দিলাম তার মধ্যে থেকে দাগ দেওয়া গুলো কিন্তু অবশ্যই ভালো করে তৈরি করবে। চলে যাবো পরেরটায়। এবার বলছে এক নজরে 1818 থেকে 19 শতকের বাংলায় গড়ে ওঠে কিছু শিক্ষা প্রতিষ্ঠান। যেমন প্রথমটা দেখবে কলকাতা মাদ্রাসা, ওয়ারেন হেস্টিংস এর প্রতিষ্ঠাতা, তার কলকাতার প্রথম বোর্ডিং স্কুল গ্রিফিথ সাহেবের বোর্ডিং স্কুল, এটা আসতে পারে। কলকাতার প্রথম বোর্ডিং স্কুল কোনটি? 1781 খ্রিস্টাব্দে গ্রিফিথ এর উদ্যোগে প্রতিষ্ঠিত গ্রিফিথ সাহেবের বোর্ডিং স্কুল, এটি কলকাতার প্রথম বোর্ডিং স্কুল। অবশ্যই দেখবে এশিয়াটিক সোসাইটি, উইলিয়াম জোন্স 1784। তারপর চিতপুর বয়েজ বোর্ডিং স্কুল, এটা অতটা দরকার নয়। বারাণসী সংস্কৃত কলেজ বা বেনারস সংস্কৃত কলেজ 1792 জোনাথন ডানকান। তারপর ফোর্ট উইলিয়াম কলেজ অবশ্যই 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। ধর্মতলা একাডেমি 1810 ডেভিড ড্রামন্ড। অ্যাংলো হিন্দু স্কুল 1815 রাজা রামমোহন রায়। হিন্দু কলেজ 1817 হাইড ইস্ট ডেভিড হেয়ার এবং রাধাকান্ত দেব প্রমুখ মিলে প্রতিষ্ঠা করেছিল। তারপর রয়েছে শ্রীরামপুর কলেজ, মতান্তরে যেটাকে আমরা ব্যাপটিস্ট মিশনও বলছি, সেটা প্রতিষ্ঠা হয়েছিল 1818 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোশুয়া মার্কসম্যান, যাদেরকে আমরা শ্রীরামপুরের ত্রয়ী বলছি। তাহলে এই যে যেগুলো দাগ দিলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো 18 থেকে 19 শতকের মধ্যে গড়ে উঠেছিল, এগুলো কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে, ঠিক আছে। চলো স্ক্রিনশটটা নিয়ে নাও। এরপরেও রয়েছে কিছু যেমন গুরুত্বপূর্ণ, যেমন পটলডাঙ্গা একাডেমি, এটা বহুবার টেস্ট পেপার এসেছে 1818 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার। তারপর হচ্ছে ফিমেল জুভেনাইল সোসাইটি 1819 খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশনের উদ্যোক্তা যারা ছিলেন তারাই। বিশপ কলেজ, সংস্কৃত কলেজ, বেদান্ত কলেজ, ক্যালকাটা ফিমেল স্কুল, ঠিক আছে। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, কলকাতা মেডিকেল কলেজ, তারপর হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার কলেজ, মেট্রোপলিটন ইনস্টিটিউশন, এই কটা ভালো করে দেখবে। এবং তার প্রতিষ্ঠাতা কারা, প্রতিষ্ঠার সময়কাল, এগুলো একটু ভালো করে দেখবে, ঠিক আছে। যেগুলো দাগালাম মোটামুটি ভাবে সেগুলো যদি তোমরা পড়ো অবশ্যই কিন্তু এর মধ্যে থেকে কমন পেতে পারো। চলো চলে যাও পরেরটায়। এরপর রয়েছে 19 শতকে সতীদাহ নিবারণ আন্দোলনকে কেন্দ্র করে রচিত পুস্তক, এটা খুব দেয় তোমাদের কিন্তু, যেটা তোমাদের ইতিহাসের বিভাগ খতে এসিকিউর উত্তর করতে হয়, তার মধ্যে কিন্তু বহুবার দেখা গেছে এরকম প্রশ্ন রয়েছে, ঠিক আছে। সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ, অবশ্যই রামমোহন রায় 1818 খ্রিস্টাব্দ। সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের দ্বিতীয় সংবাদ রামমোহন রায় এবং সহমরণ বিষয়, এই তিনটে খুব ভালো করে দেখবে। এরপর হচ্ছে বিধবা বিবাহ রিলেটেড যে পত্র পত্রিকাগুলো বা যে সমস্ত পুস্তক রচিত হয়েছিল, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, বিদ্যাসাগরের রচিত 1855 সালে। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব দ্বিতীয় সংস্করণ, এটাও একটু দেখবে। এবং দুটো দেখবে অবশ্যই অতি অল্প হইল এবং আবার অতি অল্প হইল। বিদ্যাসাগর এই দুটো তার ছদ্মনাম ব্যবহার করে লিখেছিলেন, তার ছদ্মনাম ছিল কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, ঠিক আছে। এই ছদ্মনামে এই দুটো অতি অল্প হইল এবং আবার অতি অল্প হইল সতীদাহ প্রথা বিধবা বিবাহ বিষয়ক যে পুস্তক সেগুলো রচনা করেছিলেন বিদ্যাসাগর মহাশয় এই
ছদ্মনাম ব্যবহার করে, যা লিখেছিলেন 1813 খ্রিস্টাব্দে। এরপর চলে যাব এক নজরে 19 শতকে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার কর্তৃক পাশ করা সমাজ সংস্কারমূলক আইন। এটা খুব ইম্পর্টেন্ট, কোন আইন কত সালে পাশ হয়েছে, কে পাশ করেছিলেন, এটাও কিন্তু আমাদের জানাটা দরকার। প্রথমে দেখো, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন বা শিশু বলে নিষিদ্ধকরণ আইন 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন 1829 লর্ড উইলিয়াম বেন্টিং। তারপর রয়েছে দাস প্রথা অবসান 1843 লর্ড অকল্যান্ড। হিন্দু বিবাহ বা হিন্দু বিধবা বিবাহ বা হিন্দুদের পুনর্বিবাহ আইন বিধবাদের 1856 লর্ড ক্যানিং। বাল্য বিবাহ বিরোধী আইন 1860 লর্ড ক্যানিং। 3 আইন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা দিতে পারে। 3 আইন 1872 ফ্রান্সিস নেপিয়ার। এটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটাকে পজ করে লিখে নিতে পারো। যে কগুলো দাগাচ্ছি সেগুলো কিন্তু বিশেষভাবে একটু পড়বে, ঠিক আছে, যেহেতু বই থেকে নেওয়া ছবিগুলো এবং বইতে অনেকগুলোই দেওয়া থাকে, কিন্তু তার মধ্যে থেকে গুরুত্বটাকে একটু বেশি যেগুলো রয়েছে গুরুত্বের দিক থেকে সেগুলোকে কিন্তু আমরা বিশেষভাবে পড়বো। চলো পরের অংশ, কোম্পানির আমলে প্রথম শতকে সংগঠিত বিভিন্ন বিদ্রোহগুলির সময়ানুসারে সংক্ষিপ্ত ধারণা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, তোমাদের এক নজরে বিভিন্ন বিদ্রোহগুলোর সাল, ঘটনা, কিভাবে সেগুলো দমন করা হলো, কারা নেতৃত্ব দিল, একবারে কিন্তু চার্টে কমপ্লিট করে দেওয়া হচ্ছে। তাই তৃতীয় চ্যাপ্টার থেকে এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, যেটা তোমাদের হচ্ছে প্রতিরোধ, বিদ্রোহ, বিশ্লেষণ। ঠিক আছে, প্রথমেই আমরা পাচ্ছি সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ। এর স্থান এবং নেতৃত্ব কোথায়? স্থান হচ্ছে বাংলা এবং বিহারে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ দেখা গিয়েছিল। নেতৃত্ব হচ্ছে ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ এবং চিরাগ আলী প্রমুখরা। তারপর কারণ কি, খুব ইম্পর্টেন্ট, আমরা এক নজরে কিন্তু পুরোটা দেখো কমপ্লিট করে নিচ্ছি। প্রত্যেকটা বিদ্রোহ যদি কোনো প্রকার বিদ্রোহ দেয় তাহলে কিন্তু এগুলো থেকেই এর মধ্যে থেকে একটা দেবে, এবং তাই জন্যই কিন্তু প্রত্যেকটা বিদ্রোহ তোমাদের এক নজরে করিয়ে দেওয়া হচ্ছে। এর কারণ হচ্ছে সন্ন্যাসী ও ফকিরদের উপর ভূমি রাজস্বের হার বৃদ্ধি, জমিদার ও মহাজনদের অত্যাচার। প্রত্যেকটাই দেখবে না, এই যে প্রত্যেকটা বিদ্রোহের চ্যাপ্টার আছে না, এখানে প্রত্যেকটা বিদ্রোহতে দেখবে কারণ হিসেবে কয়েকটা একদম কমন কারণ রয়েছে। যেমন হচ্ছে যে জমিদার এবং মহাজনদের অত্যাচার, কর বৃদ্ধি করা, ঠিক আছে, বিভিন্ন প্রকার অমানসিক অত্যাচার করা, নারী শিশুদেরকে উপর অত্যাচার করা, এবং বিভিন্ন যে কারণগুলো রয়েছে না, প্রত্যেকটা বিদ্রোহের মধ্যে কিন্তু এক রয়েছে। তাই যে কোনো প্রকার বিদ্রোহ তো একটা না একটা দেবে, 4 দেবে না 8 দেবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই কারণগুলো অবশ্যই লিখতে পারো। এটি কি ধরনের বা কি প্রকৃতির বিদ্রোহ ছিল? এটা ছিল ধর্মাশ্রয়ী কৃষক বিদ্রোহ। এর ফলাফল কি হয়েছিল? ইংরেজদের কঠোর দমন নীতির কারণে 1800 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ দুর্বল হয়ে পড়ে এবং শেষে এই বিদ্রোহ ব্যর্থ হয়। ঠিক আছে, এরপর হচ্ছে চুয়ার বিদ্রোহ 1768 থেকে 1799 খ্রিস্টাব্দ। এর স্থান হচ্ছে মেদিনীপুর, বাঁকুড়া, ঘাটশিলা, সিংভূম প্রভৃতি অঞ্চল। দেখো আবারও বলছি, তোমরা কিভাবে এগুলো মনে রাখবে তার জন্য একমাত্র উপায় কিন্তু এভাবে চার্ট করে পড়া। এভাবে তোমরা যদি চার্ট করে ছোট ছোট করে পড়ে নাও তাহলে কিন্তু দেখবে এক একটা চ্যাপ্টার তোমার কতক্ষণ সময়ের মধ্যে শেষ হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে তুমি পুরো চ্যাপ্টারটা কভার করতে পারছো। জানো চাকরির পরীক্ষার সময় যখন যারা চাকরির পরীক্ষা পড়ে, আমি একটা সময় পড়েছি, তো সেই সময় কিন্তু এরকম ভাবে চার্ট করে পড়লে কিন্তু অনেক জিনিস দেখবে খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে মনে রাখা যায়। তো এই ট্রিকটা যদি আজকে রাত্রের মধ্যে একটু ফলো করে নাও বা এগুলো একটু ভালো করে ঝালিয়ে নাও, আমি জানি তোমরা অনেকেই প্রস্তুত পরীক্ষার জন্য, কিন্তু আবার একটু ঝালিয়ে নিলে দোষটা কি বলো। চলো, এর নেতা ছিলেন জগন্নাথ সিংহ, দুর্জন সিংহ, রানী শিরোমণি প্রমুখরা। এর কারণ চুয়াবদের স্বাধীনতা হরণ, অরণ্যের অধিকার কেড়ে নেওয়া, তাদের উপর ভূমি রাজস্বের হার বৃদ্ধি করা। দেখো সেই আবার রাজস্বের হার বৃদ্ধি করা ঠিক একই প্যাটার্নে কিন্তু যাচ্ছে। এটি কি ছিল? আদিবাসী কৃষক বিদ্রোহ। কোম্পানির কঠোর দমন নীতিতে চুয়ার নেতাদের গ্রেপ্তারের ফলে এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এরপর রংপুরের কৃষক বিদ্রোহ বা রংপুর বিদ্রোহ 1783 খ্রিস্টাব্দ। এর জায়গা কোথায়? রংপুর এবং দিনাজপুর এলাকা। নেতা হচ্ছেন নুরুল উদ্দিন, শেখ নুরুল উদ্দিন যাকে বলছি, কেনা সরকার, ইসরায়েল খান এবং দার্জি নারায়ণ প্রমুখরা। কৃষকদের উপর ভূমি রাজস্বের হার বৃদ্ধি কারণে এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে রংপুরের ইজারাদার দেবী সিংহের নৃশংস অত্যাচার। এটাও কিন্তু বহুবার শর্ট কোশ্চেন দেখা গেছে যে কার বিরুদ্ধে রংপুরে কৃষকরা বিদ্রোহ করেছিল। এটা লিখতে হবে রংপুরের ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে, জমিদার বা ইজারাদার তার বিরুদ্ধে রংপুরের কৃষকরা বিদ্রোহ করেছিল। এটা কিন্তু বহুবার দেখা গেছে। এটাও ছিল একটা মূলত কৃষক বিদ্রোহ। ইংরেজদের কঠোর দমন নীতির কারণে শেষ পর্যন্ত এই বিদ্রোহ দমন করা গেছিল। এরপর করবো আমরা
এখানে আর মোটামুটি কিছু প্রয়োজন নেই, বেরিলি পালিকার দরকার নেই। চলো এবার যে কটা বিদ্রোহ বলছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। প্রথমে রয়েছে ফরাজি আন্দোলন 1818 খ্রিস্টাব্দ থেকে 1905 খ্রিস্টাব্দ। এর স্থান কোথায়? ফরিদপুর, ঢাকা, খুলনা এবং 24 পরগনা জেলা। এর নেতা কারা ছিলেন? হাজী শরীয়তুল্লাহ, খুব ভালো করে দেখবে, দুরু মিয়া, নোয়া মিয়া প্রমুখ। এটি ছিল ইসলাম ধর্মের মধ্যে প্রচলিত বিভিন্ন কুসংস্কার দূরীকরণ করার জন্য এক প্রকার আন্দোলন। বিদেশি শাসন উৎখাত করা, ফরাজিদের উপর অত্যাধিক রাজস্ব আরোপ করা, এগুলো ছিল মূলত এই ফরাজি আন্দোলনের কারণ। দ্বিতীয়, এটি ছিল একটা ধর্মাশ্রয়ী কৃষক আন্দোলন, ধর্মকে কেন্দ্র করে বা ধর্মকে আশ্রয় করে কৃষকরা এই আন্দোলন করেছিল। তারপর কঠোর দমন নীতি ও পরবর্তীকালে দুর্বল নেতৃত্বের কারণে এই আন্দোলন পরবর্তীকালে ব্যর্থ হয়ে পড়ে। এরপর হচ্ছে ভিল বিদ্রোহ 1811 খ্রিস্টাব্দ। খানদেশ, ধার, মালব ইত্যাদি অঞ্চলে ভিল বিদ্রোহ দেখা যায়। এর নেতা হচ্ছে তাতিয়া ভিল, চিল নায়ক, শিউরাম প্রমুখ। খুব একটা ভিল বিদ্রোহ গুরুত্বপূর্ণ এই বছরের জন্য নয়। পাগলপন্থী বিদ্রোহ একটা ছোট্ট বিদ্রোহ, ময়মনসিংহ জেলা। নেতা হচ্ছেন ফকির করিম শাহ এবং টিপু শাহ, যাকে গারো বলেও চিহ্নিত করা হচ্ছে। ঠিক আছে। ওয়াহাবি আন্দোলন ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা দিতে পারে যে ওয়াহাবি আন্দোলন বা ফরাজি আন্দোলন কি আদৌ ধর্মাশ্রয়ী আন্দোলন ছিল, তোমার সপক্ষে যুক্তি দাও বা তোমার যুক্তির সপক্ষে প্রমাণ দাও, এরকম দিতে পারে। কিন্তু ওয়াহাবি আন্দোলন 1822 থেকে 1831, দিল্লি, যুক্তপ্রদেশ, বাংলা এবং বিহার, যার নেতা ছিলেন সৈয়দ আহমেদ এবং তিতুমির। ইসলাম ধর্মের শুদ্ধিকরণ, অত্যাচারী নীলকর সাহেবদের হাত থেকে দরিদ্র নীল কৃষকদের রক্ষা করা, ইংরেজ বিতরণ প্রভৃতি ছিল এই বিদ্রোহের প্রধান কারণ। এটি একটি ধর্মাশ্রয়ী কৃষক বিদ্রোহ। ব্রিটিশদের অত্যাধুনিক সমরশাস্ত্রের নিকট ওয়াহাবিরা পরাজিত হয় এবং তাদের আন্দোলন ব্যর্থ হয়। চলে যাওয়ার পরে কোল বিদ্রোহ 1831 থেকে 1832 সাল। ছোটনাগপুর অঞ্চল, ছোটনাগপুরটা না মাথায় রাখবে পশ্চিমবঙ্গের মধ্যে নয়, ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে, অনেকে আমরা এটা ভুল করে লিখি। সিংভূম, মানভূম, হাজারিবাগ এবং পালামো, ঝাড়খণ্ডের এই অঞ্চলগুলোর মধ্যে মূলত কোল বিদ্রোহ দেখা দিয়েছিল। এর নেতা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বুদ্ধ ভগত, জোয়া ভগত, ঝিন্দারায় মানকি এবং সুই মুন্ডা। বহুবার আমরা টেস্ট পেপারে দেখেছি সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা। সুই মুন্ডা, মুন্ডা মানে সে মুন্ডা বিদ্রোহের নেতা, এটা কিন্তু নয়। সুই মুন্ডা হচ্ছে কোল বিদ্রোহের নেতা, এটা মাথায় রাখতে হবে। কি কারণ? কোলদের অরণ্যের অধিকার হরণ করা হয়েছিল, তাদের উপর রাজস্বের হার বৃদ্ধি করা হয়েছে, কোল নারী পুরুষদের উপর অত্যাচার করা হয়েছিল। এটা হচ্ছে একটা আদিবাসী কৃষক সম্প্রদায়ের বিদ্রোহ। অত্যন্ত নিষ্ঠুরভাবে ব্রিটিশ সরকার কোলদের হত্যা করলে এই বিদ্রোহ ব্যর্থ হয়। চলো পরবর্তীতে রয়েছে সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 1856। কোথায় কোথায় দেখা দিয়েছে? পশ্চিমবঙ্গের বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, ভাগলপুর, মানভূম এবং হাজারিবাগ। নেতা ছিলেন খুব ইম্পর্টেন্ট সিধু কানু এবং চাঁদ ভৈরব। সাঁওতাল পরগনায় বহিরাগত জমিদার ও মহাজন অর্থাৎ যাদেরকে আমরা বলছি দিকু, তাদের অত্যাচার, সাঁওতালদের বেগার শ্রম খাটানো এবং সাঁওতালদের ধর্মান্তরিতকরণ খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা সাঁওতাল বিদ্রোহের একটা দেওয়ার কিন্তু গুরুত্বপূর্ণ চান্স রয়েছে। এটি একটি আদিবাসী কৃষক সম্প্রদায়ের বিদ্রোহ। ইংরেজ সরকার সামরিক শাসন জারি করে অত্যন্ত নিষ্ঠুরভাবে সাঁওতালদের হত্যা করলে এই বিদ্রোহ ব্যর্থ হয়। চলো তাহলে বিদ্রোহের চ্যাপ্টার থেকে এক নজরে প্রত্যেকটা বিদ্রোহ আমরা জেনে নিলাম, তার কারণ জানলাম, সাল জানলাম, কোথায় হয়েছিল জানলাম এবং কারা নেতৃত্ব দিয়েছিল এবং তার ফলাফল সম্পর্কেও কিন্তু একটা ক্ষুদ্র ধারণা তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। চলে যাবে পরের অংশে। হ্যাঁ, আরেকটা অবশ্যই পড়বো আমরা নীল বিদ্রোহ, খুব ইম্পর্টেন্ট এবছর। 1859 থেকে 60 এটি দেখা গিয়েছিল নদিয়া, মুর্শিদাবাদ, ঢাকা এবং ফরিদপুরে। এর নেতা কারা ছিলেন? বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। এটি কেন হয়েছিল বা এই নীল বিদ্রোহের কারণ কি? নীল চাষে কৃষকদের বাধ্য করা, নীলকর সাহেবদের চরম অত্যাচার এবং পক্ষপাত দুষ্ট বিচার ব্যবস্থা। এটিও মূলত একটি কৃষক বিদ্রোহ। নীল বিদ্রোহীরা শেষ পর্যন্ত জয়লাভ করে এবং ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত নীল কমিশন নিয়োগ করতে বাধ্য হয়। তবে দেখা এতক্ষণ পর দেখা গেল নীল বিদ্রোহ এমন একটা বিদ্রোহ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্রোহকারী যারা বিদ্রোহ করছে তারা কিন্তু জয়লাভ করলো বহু বছর পর, এতগুলো বিদ্রোহের পর প্রকৃতপক্ষে। এরপর রয়েছে পাবনার কৃষক বিদ্রোহ, যার সময়কালটা এখানে ঠিক বোঝা যাচ্ছে না। 1870 থেকে 1873। পাবনা, ঢাকা, ফরিদপুর, বগুড়া। এর নেতা হচ্ছে ঈশানচন্দ্র রায়, শম্ভুনাথ পাল এবং খুদি মোল্লা। অত্যাধিক হারে রাজস্ব বৃদ্ধি এবং জমিদারদের অত্যাচার ছিল এই বিদ্রোহের কারণ। এটাও মূলত একটি কৃষক বিদ্রোহ। এই বিদ্রোহ আংশিক সফল হয়
এবং জমিদারেরা ইচ্ছা মতো প্রজা উচ্ছেদ করে কৃষকরা শেষ পর্যন্ত এই বিদ্রোহ বন্ধ করতে সক্ষম হয়। চলো এরপর শেষে আমরা পড়ে নেব মুন্ডা বিদ্রোহ 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ। কোথায় কোথায় দেখা দিয়েছে? ছোটনাগপুর অঞ্চলের রাঁচি, চাইবাসা, সিংভূম, হাজারিবাগ এর নেতা ছিলেন বিরসা মুন্ডা এবং গয়া মুন্ডা। খুব ইম্পর্টেন্ট, বিরসা মুন্ডা কোন বিদ্রোহের নেতা? অবশ্যই মুন্ডা বিদ্রোহের নেতা, সুই মুন্ডা নয়, মাথায় রাখতে হবে। কারণ কি ছিল? মুন্ডা সমাজে খুদকাঠি প্রথার অবসান ঘটানো, মুন্ডাদের বেকার শ্রমে বাধ্য করা, ব্রিটিশ সরকার জমিদারদের মহাজনদের অত্যাচার বৃদ্ধি করা, প্রত্যেকটা দেখা একই রকম কারণ। এটি ছিল একটি আদিবাসী কৃষক সম্প্রদায়ের বিদ্রোহ। সেনাবাহিনীর সাহায্যে অত্যন্ত নিষ্ঠুরভাবে দমন নীতির আশ্রয় নিয়ে বিরসা মুন্ডাকে গ্রেপ্তার করা হয় এবং ব্রিটিশ সরকার এই বিদ্রোহ দমন করতে বিরসা মুন্ডা গ্রেপ্তারের পর সফল হয়। এই হচ্ছে সম্পূর্ণ যে বিদ্রোহের চ্যাপ্টারটা থেকে মূলত আলোচনা, যেখানে আমরা প্রত্যেকটা বিদ্রোহ সম্পর্কে কিন্তু একটা ওপর থেকে ধারণা দিয়ে প্রত্যেকটা বিদ্রোহ আরেকবার রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করলাম তোমাদের। চলো পরের অংশ। এরপর চলে যাবো আমরা বিদ্রোহের পরের চ্যাপ্টারটা, সংঘবদ্ধতার গোড়ার কথা। এখানে অর্থাৎ ফোর্থ চ্যাপ্টারটা প্রথমে কিছু সাল এবং তার ঘটনাপঞ্জি তোমাকে অবশ্যই বছরের জন্য মাথায় রাখতে হবে। প্রথমে বলছে 1857 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়, দিতে পারে সাল। 1857 খ্রিস্টাব্দের 13ই মে দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট বলে ঘোষণা করা। 1857 খ্রিস্টাব্দের 21শে সেপ্টেম্বর দ্বিতীয় বাহাদুর শাহ বন্দী হন। 1858 এক বছর ঘুরে গেল, 2রা আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসন ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে নিজের হাতে নেওয়ার বিলটি অনুমোদন করেন। অর্থাৎ 1858 খ্রিস্টাব্দে বোঝা যাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ভারত থেকে কিন্তু শেষ হয়। তারপর মহারানীর শাসন বা ভিক্টোরিয়া যুগ, ভিক্টোরিয়ার শাসন তারপর থেকে ভারতবর্ষে চালু হয়। এরপর 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্র জারি করা হয়। 1859 খ্রিস্টাব্দের 29শে মার্চ দ্বিতীয় বাহাদুর শাহের বিচার এবং শাস্তি ঘোষণা হয় এবং 1859 সালের 18ই এপ্রিল তাতিয়া তোপের ফাঁসি হয়। খুব ইম্পর্টেন্ট কয়েকটা সাল চতুর্থ অধ্যায় থেকে অবশ্যই কিন্তু তোমরা দাগিয়ে নেবে, চাইলে বইয়ের মধ্যেও দাগিয়ে নিতে পারো, হাইলাইট করে নিতে পারো, ঠিক আছে। চলো পরেরটা। এবার এখান থেকে কিছু সভা সমিতি, এক নজরে 19 শতকের সভা সমিতি, কারণ আমরা জানি ডক্টর অনিল শীল 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন, সেখান থেকে কিছু সভা সমিতি পড়তে হবে, প্রতিষ্ঠাতার নাম পড়তে হবে এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু জানতে হবে। প্রথমে বঙ্গভাষা প্রকাশিকা সভা কালীনাথ রায়চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর এবং গৌরীশঙ্কর ভট্টাচার্য 1836 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর জমিদার সভা দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব এবং প্রসন্ন কুমার ঠাকুর 1838 খ্রিস্টাব্দে। তারপর এখান থেকে কটাই পড়ো মোটামুটি ভাবে। এটা পড়বে মাদ্রাজ নেটিভ ইউনিয়ন বা মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন, গজালি লক্ষ্মীনারায়ণ চেট্টি। তারপর পড়বে মোটামুটি ভাবে হিন্দু মেলা, নবগোপাল মিত্র 1867, পুনা সার্বজনিক সভা SH চিপলঙ্কার, মহাদেব গোবিন্দ রানাডে এবং ইন্ডিয়ান সোসাইটি লন্ডনে প্রতিষ্ঠিত হয়েছিল আনন্দমোহন বসু কর্তৃক 1872 সালে। এই যে কটা দাগালাম মোটামুটি ভাবে এই কটা একটুখানি টুকে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট এইগুলো তোমাদের জন্য, আরগুলো তোমাদের সেভাবে ইম্পর্টেন্ট এখন এবছরের জন্য নয়। চলো পরেরটা। এরপর আমরা কথা বলবো কিছু সভা সমিতির নাম, তাদের স্থান আরো রয়েছে, যেমন ইন্ডিয়ান লীগ অবশ্যই শিশির কুমার ঘোষ, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় 1875 সাল, ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু 1876 সাল। তারপর হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস বা গৌরবেচ্ছা সঞ্চারিণী সভা, যেটা কলকাতায় প্রতিষ্ঠিত হয় একই বছরে 1885 সালে। ভারতের জাতীয় কংগ্রেস প্রথম প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টোভিয়ান হিউম। এটা আমাদের মধ্যে অনেকেরই কিন্তু কনফিউশন আছে যে মহাত্মা গান্ধী বা জওহরলাল নেহেরু কংগ্রেস প্রতিষ্ঠা করেছে, কিন্তু সেটা নয়, একজন বিদেশি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছেন, তিনি হচ্ছেন অ্যালান অক্টোভিয়ান হিউম। এবং তার সঙ্গে গৌরবেচ্ছা সঞ্চারিণী সভা কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল রাজনারায়ণ বসুর নেতৃত্বে 1855 সালে সেম। এবার কয়েকটা বিখ্যাত সাময়িক পত্র এই সময়, অবশ্যই বেঙ্গল গ্যাজেট, অগাস্টা সিকির 1780 খ্রিস্টাব্দে, এটি একটি সাপ্তাহিক পত্রিকা। দিগদর্শন, সমাচার দর্পণ, বাঙ্গাল গেজেটি, সংবাদ কৌমুদী এবং সমাচার চন্দ্রিকা, যার প্রত্যেক জন্য সম্পাদক এখানে লেখা রয়েছে, সময়কাল উল্লেখ করা রয়েছে এবং প্রকৃতি উল্লেখ করা রয়েছে। প্রত্যেকটা একটু দাগিয়ে নেবে বইয়ের মধ্যে, ইম্পর্টেন্ট প্রত্যেকটাই।
চলো চলে যাবো পরেরটাই। এরপরেও রয়েছে পড়বো সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত 1831, জ্ঞানান্বেষণ পত্রিকা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় 1831, তত্ত্ববোধিনী পত্রিকা অক্ষয় কুমার দত্ত 1843, হিন্দু পেট্রিয়ট গিরিশচন্দ্র ঘোষ হরিশচন্দ্র মুখোপাধ্যায় 1853, সোমপ্রকাশ পত্রিকা দ্বারকানাথ বিদ্যাভূষণ 1858, বামাবোধিনী পত্রিকা উমেশচন্দ্র দত্ত 1863, আমরা আগেও পড়লাম গ্রামবার্তা প্রকাশিকা বঙ্গদর্শন আর ভারতী, ঠিক আছে, ভারতী পত্রিকা স্বর্ণকুমারী দেবীর অবদান ছিল। কমপ্লিট। চল পরেরটা। এরপর কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও তার সময়কাল, চলে গেছে আমরা 5th চ্যাপ্টারের দিকে। কি কি রয়েছে? সার্ভে অফ ইন্ডিয়া, এশিয়াটিক সোসাইটি, সার্ভে অফ ইন্ডিয়া 1867, এশিয়াটিক সোসাইটি 1784, শিবপুর বোটানিক্যাল গার্ডেন 1787, আত্মীয় সভা 1815, হিন্দু কলেজ 1817, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817, হেয়ার স্কুল ডেভিড হেয়ারের 1818, ক্যালকাটা স্কুল সোসাইটি, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্টার মার্ক করে রাখবে। প্রেসিডেন্সি কলেজ কলকাতা, সংস্কৃত কলেজ, মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যাদবপুর বিশ্ববিদ্যালয়, রিপন কলেজ, বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিকেল কলেজ, যে কটা দেখালাম প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, একটু চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। চলো চলে যাবে পরের অংশে। চলো পরেরটা। এবার আমরা করব কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও তার প্রতিষ্ঠার সময়টা, এটা আমরা করে ফেলেছি। চলো এরপরে রয়েছে দেখো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, যার প্রতিষ্ঠাতা হচ্ছে জয়প্রকাশ নারায়ণ এবং নরেন্দ্র দেব, প্রতিষ্ঠা করা হয়েছিল 1934 খ্রিস্টাব্দে। সর্বভারতীয় কিষাণ সভা স্বামী সহজানন্দ সরস্বতী এবং এনজি রঙ্গ 1936 খ্রিস্টাব্দ। অবশ্যই মাথায় রাখতে হবে ফরওয়ার্ড ব্লক দলের কথা, আর নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি মানবেন্দ্রনাথ রায় 1940 খ্রিস্টাব্দ। এরপর গান্ধীজি পরিচালিত কিছু আন্দোলন, যেহেতু আমরা 6th অধ্যায়ে চলছি, সেখানে গান্ধীজি পরিচালিত কয়েকটা বিখ্যাত আন্দোলন, 6টা আন্দোলন যেটা করেছিলেন। প্রথমে রয়েছে চম্পারণ সত্যাগ্রহ 1917, আহমেদাবাদ সত্যাগ্রহ 1918, আইন অমান্য আন্দোলন 1930 থেকে 34, খেদা সত্যাগ্রহ 1918, অসহযোগ আন্দোলন 1920 এবং ভারত ছাড়া আন্দোলন 1942। খুব ভালো করে এই জায়গাটা মহাত্মা গান্ধীর করা যে আন্দোলনগুলো রয়েছে, প্রত্যেকটা 6টা আন্দোলন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে। এরপরে রয়েছে ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি, যে বিভিন্ন শাখাগুলো ছিল, আমাদের বিশেষ করে মাথায় রাখতে হবে বাংলায় যে শাখাটা ছিল তার সম্পাদক ছিলেন মুজফফর আহমেদ, এর মুখপত্র ছিল অবশ্যই মাথায় রাখতে হবে লাঙ্গল এবং গণবাণী। তারপরে দেখো মাথায় রাখতে হবে সিঙ্গারাওয়ালা চেট্টিয়ার মাদ্রাজের, এবং এর মুখপত্র ছিল ওয়ার্কার পত্রিকা। মাথায় রাখতে হবে বোম্বাইয়েরটা এস এস মির্জাকর ক্রান্তি পত্রিকা, এবং অবশ্যই মাথায় রাখতে হবে ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি যুক্তপ্রদেশের যে শাখাটা, সেটার সম্পাদক ছিলেন পিসি যোশী। অসন্তকারী বা অসন্তিকারী পত্রিকা ছিল এই সভার মুখপত্র। এক নজরে স্বাধীনতা পূর্ববর্তী ভারতের কিছু বামপন্থী পত্রিকা, অবশ্যই মাথায় রাখতে হবে লাঙ্গল পত্রিকার কথা, যার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম এবং মণিভূষণ মুখোপাধ্যায়। মাথায় রাখতে হবে কীর্তি পত্রিকার কথা, সন্তোষ সিং, গণবাণী পত্রিকা, শ্রমিক পত্রিকা এবং ধূমকেতু পত্রিকা, এই কটা পত্রিকা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। চলো চলে যাবো পরের অংশে। জাতীয় আন্দোলনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য কয়েকটা নারী, আমরা চলে এসেছি 7th অধ্যায় 20 শতকের বামপন্থী আন্দোলনে নারী এবং ছাত্রদের ভূমিকা। আন্দোলনের নাম বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এর সময়কাল হচ্ছে 1905 থেকে 1911। তৎকালীন বড়লাট কে ছিলেন লর্ড কার্জন। আন্দোলনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য নারীরা হচ্ছেন সরলা দেবী চৌধুরানী, ননীবালা দেবী, কুমুদিনী মিত্র, অম্বুজা সুন্দরী, সুন্দরী দাশগুপ্ত, লীলাবতী মিত্র, নির্মলা শঙ্কর সরকার, হেমাঙ্গিনী দাস। এরপর হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন, সময়কাল হচ্ছে 1920 থেকে 1922, এটাকে অসহযোগ আন্দোলন নামে বলা হচ্ছে। এর সময় বড়লাট ছিলেন লর্ড চেমসফোর্ড। খুব ইম্পর্টেন্ট একটা চার্ট কিন্তু তোমাদের করাচ্ছি,
মাথায় রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য এবং বড় প্রশ্নের জন্য কিন্তু এই চার্টটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এর মধ্যে অংশগ্রহণকারী বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছেন বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সরোজিনী নাইডু, ঠিক আছে, আরজুমান বানু বেগম, দুর্গাবাই দেশমুখ, দেবী মুখোপাধ্যায়, রোকেয়া সাখাওয়াত হোসেন, বেগম রোকেয়ার কথা বলছে, প্রমুখ ব্যক্তিরা বা প্রমুখ নারীরা এই সময় অসহযোগ আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিল। আইন অমান্য আন্দোলন 1930 থেকে 1934, এই সময় লর্ড বলরাট ছিলেন লর্ড আরউইন। আইন অমান্য আন্দোলনে যুক্ত নেত্রীরা ছিলেন সরোজিনী নাইডু, উর্মিলা দেবী, লীলা নাগরায়, বাসন্তী দেবী, কমলা নেহেরু এবং কমলা দেবী চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ এরা। ভারত ছাড় আন্দোলন 1942 থেকে 1943, এই সময় বড়লাট ছিলেন লর্ড লিনলিথগো, খুব ইম্পর্টেন্ট জায়গা। লর্ড লিনলিথগো এই সময় বড়লাট ছিলেন। এই সময়ের গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন উষা মেহতা, অরুণা আসফ আলী, সুচেতা কৃপালিনী, মাতঙ্গিনী হাজরা, কনকলতা বড়ুয়া এবং ভোগেশ্বরী ফুকননী। এই টাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভারত ছাড়ো আন্দোলনের নেতৃবৃন্দ যারা গুরুত্বপূর্ণ মহিলারা রয়েছেন। এরপরে যে বিখ্যাত নারীর আত্মজীবনী, এখান থেকেও বহুবার টেস্ট পেপার এসেছে, শৃঙ্খল ঝঙ্কার তো বহুবার এসেছে, টেস্ট পেপারে দেখা গেছে। এছাড়াও আমরা পড়বো আমার জীবন রাজসুন্দরী দাসী, শিক্ষা আমার কথা বিনোদিনী দাসী, আত্মকথা কৈলাস কামিনী দেবী, নিজের কথা হেমন্তবালা দেবী, অবশ্যই শৃঙ্খল ঝঙ্কার খুব ইম্পর্টেন্ট, এবার এসছে বহুবার, এবং সেদিনের কথা মণিকুন্তলা সেন, এবং চট্টগ্রাম অভ্যুত্থান কল্পনা দত্ত। যাদেরটা দাগ দিলাম সেগুলো কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, একটু দেখে নেবে এগুলো। পরেরটা কয়েকটি উল্লেখযোগ্য নারী সংগঠন, প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতা, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আমাদের মাথায় রাখতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছে সরলা দেবী চৌধুরানী, ভারত শ্রী মহামন্ডল প্রতিষ্ঠা করেছে সরলা দেবী চৌধুরানী, উর্মিলা দেবী প্রতিষ্ঠিত নারী কর্ম মন্দির, নারী সত্যাগ্রহ সমিতি বাসন্তী দেবী, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ সরোজিনী নাইডু, দীপালি সংঘ লীলা নাগরায়, ছাত্রী সংঘ কল্যাণী দাস, ভগিনী সেনা, এটা ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে, এটা টেস্ট পেপারে এসছে, এবং ঢাকা মহিলা সত্যাগ্রহ সমিতি লীলা নাগরায়। যেগুলো দেখালাম অবশ্যই কিন্তু মাথায় রাখবে। এবারে এক নজরে দেশভাগ নিয়ে তৈরি হওয়া চলচ্চিত্র, চলে এসেছি আমরা একদম শেষের চ্যাপ্টারে। এখানে রয়েছে কিছু অবশ্যই পড়তে হবে, কোমল গান্ধার ঋত্বিক ঘটকের, অশনি সংকেত সত্যজিৎ রায়, তারপর রয়েছে ধরো এদিক থেকে মেঘে ঢাকা তারা ঋত্বিক ঘটকের, সুবর্ণ রেখা ঋত্বিক ঘটকের, ঠিক আছে, শঙ্খচিল গৌতম ঘোষের, ট্রেন টু পাকিস্তান পামেলা বুকস, এটা কিন্তু চলচ্চিত্র, ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং, এটা নয়, এটা একটা চলচ্চিত্র। যদি গ্রন্থ বলে তাহলে কিন্তু খুশবন্ত সিং লিখতে হবে, ঠিক আছে। মোটামুটি ভাবে এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে এই জায়গাগুলো, ঠিক আছে। এই চলচ্চিত্রগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এরপর চলে যাবো আমরা শেষ একদম আলোচনার দিকে, অর্থাৎ বিভিন্ন যে আমাদের রাজ্যগুলো রয়েছে যারা ভারত স্বাধীনতার পর যুক্ত হয়েছিল, তার মধ্যে কোন কোন রাজ্যগুলো বিশেষভাবে যুক্ত হয়েছে, কি কি বেসের উপর যুক্ত হয়েছে, এবং যোগদানের প্রক্রিয়া, বিভিন্ন ঘটনাপঞ্জিগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। প্রথমে রয়েছে দেখো যোধপুর, এর আগে ত্রিবাঙ্কুর ছিল, অতটা ইম্পর্টেন্ট নয়। যোধপুর ভারত ভুক্তির সময় হচ্ছে 11ই আগস্ট 1947, তৎকালীন শাসক ছিলেন হনবন্ত সিং। যোগদানের প্রক্রিয়া এবং বিশেষ ঘটনাবলী কি, সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণের দাবি উপেক্ষা করে অধিক লাভের আশায় পাকিস্তানে যোগ দিতে ইচ্ছুক ছিলেন এরা। বল্লভভাই প্যাটেল কর্তৃক পর্যাপ্ত অর্থ সাহায্য, বাণিজ্যিক সুবিধাদানের শর্তে শেষ পর্যন্ত এরা ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করে। ভূপাল জুলাই 1947, তৎকালীন শাসক ছিলেন হামিদুল্লাহ খান। ভারত বা পাকিস্তান কোন রাষ্ট্রে যুক্ত না হয়ে স্বাধীন থাকতে চেয়েছিলেন, বিশাল দাবি। সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণের দাবির ভিত্তিতে ভারত ভুক্তির দলিলে তারপর স্বাক্ষর করে। খুব ইম্পর্টেন্ট, জুনাগড়, হায়দ্রাবাদ এবং কাশ্মীর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জুনাগড় যুক্ত হয়েছে 1949 সালের জানুয়ারি মাসে, তখন শাসক ছিলেন মোহাম্মদ মহাবত খানজি, মাথায় রাখতে হবে এটা। যোগদানের প্রক্রিয়া এবং বিশেষ ঘটনাবলী কি, নবাব পাকিস্তানে যোগদান করতে ইচ্ছুক ছিলেন। এই নবাব, জুনাগড়ের নবাব পাকিস্তানে যোগদান করতে ইচ্ছুক ছিলেন। 40% হিন্দু জনগণ ভারতে যোগ দিতে ইচ্ছুক। দেখো একটা বৈপরীত্য দেখা যাচ্ছে, শাসক চাইছে পাকিস্তানে যোগদান করতে, জনগণ চাইছে ভারতে যোগদান করতে। দেখি কে জেতে। নবাবের বিরুদ্ধে গণবিদ্রোহ শুরু করে জনগণ, নবাব পাকিস্তানের সাহায্যে অত্যাচার শুরু করেন। তারপর ভারতীয় জনগণ, যারা হিন্দু জনগণ, তারা ভারতবর্ষে থাকতে চাইছেন, তাদের উপর পাকিস্তানের সহায়তায় নবাব মোহাম্মদ মহাবত খানজি কি করলেন, অত্যাচার শুরু করলেন।
ভারত গণভোটের দাবি জানায় এবং 1948 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে গণভোট করে জনগণ ভারত মুক্তির পথে রায় দেয়। এভাবে জুনাগড় রাজ্যটি ভারতের ভুক্ত হয়েছিল। খুব ইন্টারেস্টিং একটা টপিক, ঠিক আছে। হায়দ্রাবাদ যুক্ত হয় সেপ্টেম্বর 1948 সালে। তখন ছিলেন নিজাম মীর ওসমান আলী খান। কিভাবে যুক্ত হয়েছে? সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণের দাবি উপেক্ষা করে নিজাম পাকিস্তানে যোগদান করতে চেয়েছিল। ভেরি ইন্টারেস্টিং। সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণের বিরুদ্ধে হিন্দু জনগণদের উপর বিদ্রোহ শুরু করা হলো। পাকিস্তানের মদতপুষ্ট রাজাকার বাহিনী জনতার উপর অত্যাচার করে। 1948 খ্রিস্টাব্দে 13 সেপ্টেম্বর ভারতীয় বাহিনী অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদ দখল করে এবং জনগণদের মুক্ত করে হায়দ্রাবাদের নিজাম যিনি ছিলেন ওসমান আলী খান তাকে ভারতভুক্ত করতে বাধ্য করা হয়। দেখো হায়দ্রাবাদ এমন একটা জায়গায় অবস্থান করছে, হায়দ্রাবাদ যখন যুক্ত করার কথা চলছিল তখন কিন্তু বেশ একটা টানাপোড়েন চলছিল। হায়দ্রাবাদের নিজাম কিছুতেই তিনি চাইছিলেন না ভারতের সাথে অন্তর্ভুক্ত হতে এবং জনগণ ছিল মূলত সেখানকার হিন্দু। তার ফলে কি হচ্ছিল, ভারত সরকার তখন ঠিক করে যে হায়দ্রাবাদ যদি এতটা একটা বড় রাজ্য পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে কিন্তু কোনো ক্রমে আমরা ভারতকে পরবর্তীকালে পাকিস্তানের হাত থেকে রক্ষা করতে পারবো না। সেই রক্ষা না করার ভয়ে কিন্তু হায়দ্রাবাদকে এত জোর করে টেনে আনা হয়েছিল এবং সেটা আমাদের ভালোর জন্যই আমার মনে হয়। এরপরে রয়েছে কাশ্মীর, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। যুক্ত হয়েছে 1947 সালের 26শে অক্টোবর। তৎকালীন শাসক ছিলেন হরি সিং। এটা আবার কনসেপ্টটা আলাদা অন্য রাজ্যের তুলনায়। দেখো রাজা হরি সিং ছিলেন হিন্দু, তিনি চাইছিলেন কি ভারতে যোগদান করতে। তাই বলছে দেখো, হরি সিং ভারত বা পাকিস্তানে যোগ না দিয়ে স্বাধীন থাকতে চেয়েছিলেন, উনি আবার স্বাধীন রাজা হতে চেয়েছিলেন। 1947 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর পাকিস্তানের হানাসার বাহিনী কাশ্মীর আক্রমণ করে। এই পরিস্থিতিতে হরি সিং ভারতের সাহায্য প্রার্থনা করেন এবং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন। ভারত যেই সাহায্য করলো ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করতে বাধ্য হলো। এই ছিল মোটামুটি ভাবে সমগ্র চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট সাল, তার ঘটনাপঞ্জি, কিভাবে চার্ট আকারে তোমাদের সম্পূর্ণ যে সিলেবাসটার যে সালের ঘটনা সেগুলো একটু রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করলাম প্রকৃতপক্ষে। আশা করছি ভিডিওটা কিছুটা হলেও কাজে লেগেছে। হাতে যেহেতু কিছুটা এখনো সময় রয়েছে, তোমাদের এগুলো অনেকেরই কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায়, তাও আর একবার একটু পড়িয়ে দেওয়ার চেষ্টা, রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা, মনে করিয়ে দেওয়ার চেষ্টা। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো, কতগুলো জিনিস তোমরা নতুন জানতে পারলে? একটু তাড়াতাড়ি ক্লাসটা করিয়েছি জানি, কারণ হাতে খুব একটা সময় নেই, তোমরা এটার পরে আবার পড়তে বসবে। তাই জন্য কেমন লাগলো আজকের ক্লাসটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। দেখা হচ্ছে আবার মাধ্যমিক পরীক্ষার ইতিহাস প্রশ্নের আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থেকো, পড়াশোনা করতে থাকো এবং অবশ্যই যে জিনিসগুলো বললাম সেগুলো কিন্তু মাথায় রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।